নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক, যিনি 6 থেকে 7 বার পাকিস্তান ঘুরে এসেছেন, পাকিস্তান গেছেন, বিভিন্ন পেশাগত দায়িত্ব নিয়ে গেছেন এবং বিভিন্ন প্রাইম মিনিস্টারের সাথে গেছেন, উনি নিউজ কভার করতে গেছেন। আজকে আমরা জানার চেষ্টা করব যে আমরা ওনাকে আজকে পেয়েছি, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানার চেষ্টা করব। যে অনেকে বলছেন যে 71 এবং 2025 সাল তুলনা করছে, এবং এই যুদ্ধে গত কয়েকদিন যে যুদ্ধ গেল বা প্রত্যাঘাত গেল, এখানে কার জিত হয়েছে কার হার হয়েছে এসব নানা প্রশ্ন যেগুলো চলছে বাজারে সোশ্যাল মিডিয়াতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিক্রম মিশ্রি, যিনি বিদেশ সচিব ছিলেন, ওনাকেও ট্রোল করা হচ্ছে, উনি ওনার নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। তো এই ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করব আমরা জয়ন্ত ঘোষালের সাথে। জয়ন্ত দা, আমি যদি প্রথমেই শুরু করি যে এই যে যুদ্ধ থামলো, এই যে সিজফায়ার হলো, এতে কার লাভ হলো, কে জয় হলো দাদা? প্রথম কথা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে 1947 সালের পর থেকে তো 4টে যুদ্ধই হয়ে গেছে। এখন একটা জিনিস খুব স্পষ্ট যে সমর সম্ভারে পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে ভারতের যে সামরিক শক্তি সেখানে পাকিস্তানের এখনো পর্যন্ত, বিশেষ করে আজকের এই অর্থনৈতিক সংকট পাকিস্তানের যে চূড়ান্ত জায়গায় গেছে, সেটা কিন্তু প্রতিরক্ষার ক্ষেত্রেও বিরাটভাবে প্রভাব পড়েছে। সুতরাং কোনো তুলনাই হয় না, ভারত অনেক বেশি এগিয়ে আছে। এবং ভারত যেভাবে গোটা পরিস্থিতিটার মোকাবিলা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেটার সাধুবাদ তাদের একান্ত আর কি প্রত্যাশা তারা করতেই পারে। তার কারণটা হচ্ছে যে ভারত কিন্তু ইরেসপন্সিবল রোল নেয়নি। ভারত কিন্তু সবসময় বলেছে যে তুমি যদি যেটা নরেন্দ্র মোদী নিজেও বলেছে এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে পর্যন্ত টেলিফোনে বলেছিলেন যে ওরা যদি কোনো অ্যাডভেঞ্চারিজমে যায়, তাহলে ওরা গুলি চালালে আমাদের গোলা চালাতে হবে, ওরা যদি টিট ফর ট্যাট। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু কখনোই কূটনীতিকে বর্জন করে দিয়ে শুধু সমরনীতিতে চলে যাওয়া, অর্থাৎ একই সঙ্গে বারবার আমরা বলছি যে আমরা ভিকটিম, আমাদের উপর আঘাত হানা হয়েছে, আমরা তা সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘন না করা, আমরা নিরীহ মানুষকে হত্যা না করা, আমরা টেররিস্ট যে সমস্ত আউটফিট গুলো রয়েছে, যে জঙ্গি ঘাঁটি গুলো রয়েছে, সেইগুলোকে প্রিসাইজড ওয়েতে, সেগুলোকে ফোকাস করে আক্রমণ হেনেছি। আবার পুরোপুরি যুদ্ধ কখন হয়? যুদ্ধ দেখো প্রণব, যুদ্ধটা হয় যখন একটা সার্বভৌম রাষ্ট্র তার যে ভূখণ্ড সেইটাকে অতিক্রম করে আমি অন্যের টেরিটরিতে ঢুকে পড়লাম। এখানে কিন্তু সেই সার্বভৌমত্বটাকে অক্ষুণ্ণ রেখে আমি এয়ার থেকে সারফেসে, সারফেস থেকে এয়ারে নানান রকম ভাবে মিসাইল, ড্রোন, এই প্রযুক্তি ব্যবহার করা, অর্থাৎ সোজা কথায় আমরা কিন্তু স্থলসেনা পাঠিয়ে দিয়ে একটা যুদ্ধ, ডিক্লেয়ার্ড ওয়ার যাকে বলে, সেটা কিন্তু কখনই করার চেষ্টা করিনি। বরং যখনই আক্রমণটা হেনেছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের কাছেও, যেগুলো সবসময় সবগুলো কথোপকথন আমরা এখনো জানতে পারিনি, সবগুলো জানানো হয়নি, বেশ কয়েকটা ডিজিএমও টক হয়েছে এরই মধ্যে, যখন আমরা বারবার বলেছি যে দেখো তোমরাই শুরু করেছো, তার বদলে তোমরাই এটাকে বাড়াচ্ছ। আমরা আমাদের দিক থেকে জবাব দিয়েছি, যুদ্ধের একটা নিয়ম আছে যে তুমি করেছো আমি করলাম, সুতরাং তুমি একটা গুলি চালিয়েছো আমি একটা গুলি চালালাম, ব্যাস, দ্যাটস ফার আর নো ফার্দার। পাকিস্তান কিন্তু সেটা শোনেনি। পাকিস্তান কিছুটা চীনের ভরসায়, কিছুটা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব পাকিস্তানের তো পাকিস্তানই থাকবে না এরকম একটা অবস্থা হয়েছিল। এরপরে যদি যুদ্ধ করতে যেত বালুচিস্তানটাই থাকতো না। তাহলে এইরকম একটা ইরানি জঙ্গি, আফগানি জঙ্গি, বালুচ জঙ্গি, তারা নিজেদের মধ্যে বিধ্বস্ত, আমেরিকার IMF এর কাছ থেকে ঋণ নেওয়া, এইরকম একটা অবস্থায় তাদের যে ডেসপারেশন, রক স্টেট বলে তো, একটা উন্মাদ রাষ্ট্রের মতো, সেখানে কিন্তু আমরা উন্মাদের মতো আচরণ করিনি। আমরা আমাদের রাজধর্ম পালন করেছি নরেন্দ্র মোদী, কিন্তু কখনো এমন কিছু করেনি যেটা আমাদের দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিতে পারে। কেননা যুদ্ধ কখনোই দেশের জন্য তো কাম্য নয়, এটা কিন্তু বারবার জয়শঙ্কর থেকে শুরু করে ডিজিএমও বৈঠকও বলা হয়েছে। সুতরাং আমি মনে করি আজকে যদি সংঘর্ষ বিরতিটা সত্যি সত্যি বাস্তবে রূপায়িত হয়, তাহলে কিন্তু ভারতের যে এই গোটা ব্যাপারটায় ভারত যে জয়লাভ করেছে,
এবং নরেন্দ্র মোদী যে একটা অপ্রতিরোধ্য রাজনৈতিক শক্তি হিসেবে মাথাচাড়া দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ট্রাম্পের আগাম ঘোষণা বা আমেরিকার ভূমিকা নিয়ে অনেকে অনেকে কটাক্ষ করছে, এটা চিরকালই ছিল। মনে নেই কার্গিলের যুদ্ধের সময় ট্যালবট আসতেন না, এবং বিদেশের সচিব উপসচিবরা যশবন্ত সিং এর সাথে বৈঠক করতেন না, এবং তখনও তো যাতে কার্গিল যুদ্ধ না হয় তার জন্য আমেরিকা কম চেষ্টা করেছিল। এবং কন্ডোলিসা রাইস প্রণব বাবুকে ফোন করে, মনমোহন সিং এর সময় একবার এরকম ভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং কন্ডোলিসা রাইস খুব অটোবায়োগ্রাফিতে কন্ডোলিসা রাইস লিখেছে যে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে বোধহয় ভারত পাকিস্তানকে আবার আক্রমণ করবে, প্রণব বাবুকে কিছুতেই মোবাইলে খুঁজে পাচ্ছি না। তখন পুজোর সময় প্রণব বাবু কিন্নাহারের গ্রামে চণ্ডীপাঠ করছে, প্রণব বাবু খুব কন্ডোলিসা রাইসকে বকে দিয়েছিলেন পুজো টুজো থেকে উঠে, যে আরে বাবা আমি দুর্গাপুজো করছি, আমি দেশের বিদেশ মন্ত্রী, আজকে যদি যুদ্ধই হতো, আমাদের এই যুদ্ধ করার ইচ্ছে হতো, তাহলে আমি কিন্নাহার গ্রামে ধুতি পরে এখন পুজো করতাম। তো কন্ডোলিসা রাইস এই কথাটা লিখেছে, প্রণব বাবু জানিয়ে যাননি। কন্ডোলিসা রাইস নিজেই বলেছে যে আমি বকুনি খেয়েছিলাম। কিন্তু আমার এই এবারে আমেরিকার ফোন দেখে কন্ডোলিসা রাইসের কথা মনে হচ্ছিল যে সবসময় আমেরিকা এই দৌত্যটা করার চেষ্টা করে। আর ট্রাম্পের ক্ষেত্রে তো পুরো ব্যাপারটাই আলাদা, যে পোপ নিয়োগ নিয়েও নিজের ছবি এরকম ভাবে দিতে পারে, তাহলে সেটা তো পৃথিবীর ইতিহাসে কোনো মার্কিন রাষ্ট্রপতিকে এটা করেছেন। সুতরাং ট্রাম্প যা করেন সেটা সবসময় অভিনব। তাই বলে এই নয় যে আমেরিকা বললেই, তাহলে তো আমেরিকা যে ফোন করেছিল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে, এবং ফোনটা করেছিল 9 তারিখ, মানে 25শে বৈশাখ, যেদিন এই কাণ্ডটা ইন্ডিয়া করলো এবং পাকিস্তান পাল্টা আক্রমণ হানবে বলে দিয়েছে, রাত্রিবেলা থেকে 9 তারিখ 10 তারিখ পাকিস্তানও শেল এবং ড্রোন ছুটতে চাইছে, তখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ফোন করে দিল্লিতে মোদীকে বলেছিল যে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট হচ্ছে যে তোমরা 7 তারিখে করেছো, এবং তার আগে 23 তারিখে ওরা করেছে, সুতরাং এবার কিন্তু একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র, তোমরা কিন্তু করো না। তুই ভারত তো শোনেনি, ভারত তো করেছিল, এবং তারপরে পাকিস্তান 21টা শহরকে আক্রমণ করেছিল, এবং সেটা তো 4 দিন ধরে চলেছে। এবং সেখানে কিন্তু আমরা তো আমেরিকার যদি কথাই শুনতাম, আমেরিকার কাছে যদি আমাদের বন্ধক রাখতাম আমাদের সার্বভৌমত্ব, যেটা অনেক নিন্দুকেরা বলছে, তাহলে তো সেটা আমরা করতাম। সুতরাং এইটুকু দৌত্য, এইটা আজকে বিশ্বটাই তো ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরান ইরাক যুদ্ধ, তাইওয়ান চীনের যুদ্ধ, যে কোনো যুদ্ধ পরিস্থিতিতেই আমেরিকা চীন এবং পুটিন তারা তাদের মানে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। সেটাই মনসিয়ানা, যে আমি কথা বলবো কিন্তু নিজের চরিত্র আমি এ করতে দেব না। আজকে যদি প্রণব তুমি ভাবো যে এখানে যদি একটা চন্দ্রশেখরের যেরকম সরকার ছিল বা ওই রকম একটা নড়বড়ে কোয়ালিশন সরকার হতো, তাহলে আমেরিকা যে দাপটটা দাদাগিরিটা করতে পারতো, সেটা কি নরেন্দ্র মোদীর সঙ্গে করতে পারছে? বললেই তো আর হলো না। মানে এখানে কিন্তু মানে যারা দেখতে নারী তার চলন বাঁকা, সেটা বোধহয় দেশের প্রশ্নে, জাতীয়তাবাদের প্রশ্নে সেটা না করাই বাঞ্ছনীয়। জয়ন্তদা, একটা জিনিস যে গতকাল আমাদের রাজ্যে ছিলেন সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক এম.এ. বেবি ছিলেন। উনি সাংবাদিকদের বলছিলেন যে ট্রাম্পকে ফোন যুদ্ধ বন্ধ করার বার্তা দেওয়া ট্রাম্পকে, এই প্রশ্নটা উনি করেছেন। তো এখানে একটা প্রশ্ন হলো যে পাকিস্তান বলেছে যে শুধু ট্রাম্প না, 66 কান্ট্রি এই ব্যাপারে কথা বলেছেন। এই ব্যাপারে কতটুকু সত্যটা আছে? না, পাকিস্তানের সঙ্গেও তো আমেরিকা কথা বলেছে, এবং যখন আর কি ভারতের সঙ্গেও কথা বলেছে, এমনকি এই যে ডিজিএমও লেভেলের যে শেষ যে বিকেল 5টা থেকে যে সংঘর্ষ বিরতিটা হওয়ার কথা হচ্ছিল, এবং তখন ভারতের ডিজিএমও টকটা যেটা 5টার সময়, তার তখন ফোনটা প্রথমে ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও করেছিলেন, এবং সেই সময় আমাদের ডিজিএমও বৈঠকে ছিলেন, এবং সেই কারণে প্রথমেই ফোনটা কথা হয়নি, এবং তখন ওরা কিন্তু আমেরিকার সাথে যোগাযোগ করে, আমেরিকার সাথে ডিজিএমও পাকিস্তানেরও কথা হয়। সুতরাং কথা যে হয়নি সেটা তো কেউ অস্বীকার করছে না, কথা তো হয়েছে। এবং আজকের এই এটা একটা গ্লোবাল ভিলেজ, গোটা পৃথিবীটা আজকে লিবারালাইজেশনের পরে আজকে একটা খুব বিখ্যাত একজন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞের একটা খুব অসাধারণ কথা আছে, ফ্র্যাঙ্কেল তার নাম, উনি আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী। উনি বলেছিলেন যে সার্বভৌম ছোট ছোট যে রাষ্ট্রগুলো, সেই তাদের মাথার চাল উড়ে গেছে। এখন সব রাষ্ট্রই সব রাষ্ট্রের সাথে এখন একটা অসমোসিস, সারাক্ষণ অভিশ্রবণ, সবসময় কথাবার্তা হয়। এখন কথাবার্তা হয় মানে চীন তো গেল পুটিনের সঙ্গে বৈঠকটা করতে যায়নি, ওদের একটা আলাদা
উৎসব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎসব, সেখানে গিয়ে তো বাইল্যাটারাল টক হলো, চীন তো তাদের বক্তব্য রেখেছে, চীন, কিন্তু তার মানে কি এই যে চীন, আমি বলবো যে চীন নাক গলাচ্ছে, নাক গলানো এবং পরামর্শ দেওয়া, সে তো মানে সবাই বলতে পারে, সব এবং কথা হওয়াটাই তো বড় বাঞ্ছনীয়। আমি তো মনে করি যে এটাও নরেন্দ্র মোদীর জয়শঙ্কর এটাই করেছিলেন, যে যখন যুদ্ধ চলছে সেই সময় জয়শঙ্করও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়াটাকে জারি রেখে তাদের সঙ্গে কথা বলে একটা কনসেনসাস, অর্থাৎ মানুষ যাতে আমাদের সমর্থন করে, যে কারণে যখন আমরা আক্রমণটা হানলাম পাকিস্তানের বিরুদ্ধে, তার আগে 14 দিন সময়টা কেন নেওয়া হলো, এইটাই ডিপ্লোমেসির জন্যই নেওয়া হয়েছিল। সুতরাং এটা কথাবার্তা পাকিস্তানের সঙ্গে তো ওরা কেন বলবে না, আমাদের তো কোনো অসুবিধা নেই। অনেক সময় তো আমেরিকার রাষ্ট্রনায়করা তারা ভারত থেকে হয়ে পাকিস্তানে যায়, ইদানিং যাওয়া বন্ধ হয়েছে, নইলে তো একসাথে দুটো রাষ্ট্র যাওয়ারই তো রেওয়াজ ছিল। সুতরাং সেটা নিয়ে আমার মনে হয় না যে ওগুলোকে খুব বড় ইস্যু করা উচিত। ভারত তো সার্কেও গেছে। অনেকে সামাজিক মাধ্যমে লিখছেন যে 1971 সালে ওনারা সারেন্ডার করেছে, আর এবার তো সারেন্ডার করেনি, তাহলে কি এবার কি তাহলে মোদি কি পারেনি, এরকম একটা বলতে চাইছেন অনেকে। না, ইন্দিরা গান্ধী পেরেছিলেন। প্রত্যেকটা এই বিষয়টা না যদি আপনি একটু বিস্তারিত ব্যাখ্যা না করেন। না, প্রত্যেকটা যুদ্ধই ইউনিক। 71 সালটা তো একটা ডিক্লেয়ার্ড ওয়ার। এখানে যেটা সংঘর্ষ বিরতি হচ্ছে, প্রথম কথা এটা ডিক্লেয়ার্ড ওয়ার নয়, সুতরাং 71-এর সাথে তুলনা করাটাই ভুল। ইউ ক্যানট কম্পেয়ার উইথ অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, ইউ শুড কম্পেয়ার অ্যাপেল উইথ অ্যাপেল। এখানে 71 সাল, তুমি 47-এর যুদ্ধ হয়েছে, 65-এর যুদ্ধ হয়েছে, 71-এর যুদ্ধ হয়েছে। ইনফ্যাক্ট কার্গিলের যুদ্ধটাকে পূর্ণ যুদ্ধ বলা হয় না। তার কারণটা হচ্ছে কার্গিলের যুদ্ধটাও এই এবারের যে লড়াই, সেই লড়াইয়ের থেকে আরেকটু হয়তো বেশি গ্র্যাভিটি, কিন্তু তখনও কিন্তু যে পিক গুলো আমরা দখল করলাম, তখন তো আমেরিকান দৌত্য তখনও হয়েছিল, এবং তখন কিন্তু আমেরিকান প্রেসারে পাকিস্তানরা পিছু হটতে বাধ্য হলো। তাহলে কি কার্গিলের আমরা বিজয় দিবস পালন করব না? জিতেছি তো আমরা। এখন এক একটা যুদ্ধ এক এক রকম। 65-এ যখন যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তান, তখন তো সোভিয়েত ইউনিয়ন সেটাকে রিজলভ করেছিল। সে কারণে 65-এর যুদ্ধটাতেও তো যে আমাদের দেশের বিজয় লাভ করেছিল, তাহলে বলা যায় না, কেন ওটা তো সোভিয়েত দৌত্যে আমরা বিজয় প্রাপ্ত হয়েছিলাম, তারপরে সংঘর্ষ বিরতি হয়েছিল তখন, তাহলে সেটা কি তাদের সোভিয়েত ইউনিয়নের জন্য হয়েছিল? সুতরাং 47-এও তো পূর্ণ বিজয়, তাহলে একমাত্র পূর্ণ বিজয় হয়েছে 71, এটা মানতেই হবে। 71 সালে একদম কমপ্লিটলি পরাজয়টা পাকিস্তান স্বীকার করেছিল, বাংলাদেশের জন্ম হয়েছিল, কিন্তু সেটা একটা কমপ্লিট ওয়ার। বরং অনেকে সমালোচনা এইটা করছেন যে নরেন্দ্র মোদী যুদ্ধটা চালিয়ে কেন যাচ্ছেন না, চালিয়ে গেলেন না। যারা খুব বেশি সমরবাদী তারা, আমি একজন ডিফেন্সের একজন অফিসারের সাথে কথা বলছিলাম, মানে সেনা অফিসার, তিনি বলছিলেন যে আমাদের देशवासी हम लोगों को पाल पोस के बड़ा किया, क्या ये टोपी पहन के लिए और टोपी पहन के सेल्फी खींचने के लिए, लड़ाई और आगे बढ़ाना है। তো একটা মানে যুদ্ধের সমর্থনে কিছু লোক বরাবর থাকে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যুদ্ধটাকে কন্টিনিউ করাটা সেটা এখন কাঙ্ক্ষিত নয়। তার কারণটা হচ্ছে যে আমাদের এখন উচিত এটাকে প্রশ্নবিদ্ধ করা। কারণ 71-এর যেটাকে বলছে নিন্দুকেরা, তাদেরকে এটা প্রশ্ন করব, 75-এ এমার্জেন্সি হলো কেন? মা দুর্গা যখন ইন্দিরা গান্ধী বাজপেয়ী বললেন, তারপরে এমন অবস্থা হলো, একটা রাজনৈতিক সংকট দেখা দিল, এমন অর্থনৈতিক সংকট হলো, মানুষ খেতে পাচ্ছে না, তখন তার ক্ষমতায় টিকে রাখার জন্য তাকে এমার্জেন্সি করতে হয়েছিল। ডিক্টেটরশিপের পথে কখন যেতে হয়? যখন রাজনৈতিক অসন্তোষটা বেড়ে যায়। আজকে নরেন্দ্র মোদী, তার বিরুদ্ধে রাজনৈতিক অসন্তোষ উল্টে বেড়ে যেতে পারে যদি এই যুদ্ধ করতে গিয়ে দেশের অর্থনীতির হাল তিনি 12টা বাজিয়ে দেন। সুতরাং তাকে রাজধর্ম পালন করাটা, শুধুমাত্র যুদ্ধ করাটাই তো রাজধর্ম নয়, 140 কোটি মানুষের মানে রুটি কাপড়া মাখানের দেখার দায়িত্বটাও কিন্তু প্রধানমন্ত্রী। সুতরাং তাকে একটা ভারসাম্য বজায় করে চলতে হবে, এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। এটা সোশ্যাল মিডিয়াতে তো যুদ্ধ করতে হয় না, শুধু মন্তব্য করলেই হয়ে যায়। দেশের প্রধানমন্ত্রীকে অনেক ভেবে চিন্তে করতে হয় কাজকর্ম। জয়ন্তদা, ঠিক আছে, আপনার একটা টক শো আমি শুনছিলাম আজ থেকে, আপনি এটা বলছিলেন যে কখনো যুদ্ধ নিয়ন্ত্রিত হয় না। এটা যদি একটু বিস্তারিত বলেন যে যুদ্ধ মানে এবার যেটা হয়েছে এটা কতটুকু ইন্ডিয়া কতটুকু সফল হয়েছে। আর আপনি পাকিস্তান গেছেন, আপনি বলছেন রাওয়ালপিন্ডিতে ভিসা দেওয়া হয় না,
এই যে পাকিস্তানের যে অবস্থানটা, জিওগ্রাফিক্যাল অবস্থান বা রাজনৈতিক অবস্থান, এটা যদি একটু বিস্তারিত আপনার আমাদের দর্শকদের বলেন। আমি আমি দুটো জিনিসই বলছি। প্রথম কথা হচ্ছে যে নিয়ন্ত্রিত যুদ্ধ একটা সোনার পাথর বাটি। কারণ লিমিটেড ওয়ার বলে কোনো শব্দ, নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ। তার কারণ আমি ঠিক করলাম যে আমি লাইন অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ রেখায় আমি খুব সামান্য 5 কিলোমিটারের মধ্যে খালি যুদ্ধ করব। কিন্তু লাইন অফ কন্ট্রোল থেকে যুদ্ধটা ইন্টারন্যাশনাল বর্ডারে ছড়িয়ে যেতে পারে। এবারও তো আমাদের বায়ুসেনা শুধুমাত্র লাইন অফ কন্ট্রোল নয়, পাঞ্জাব থেকে শুরু করে গুজরাটের সীমানা পর্যন্ত এগিয়ে গেছিল। সুতরাং যুদ্ধ হলে কিন্তু সবসময় ফুল ফেজের যুদ্ধের দিকে চলে যায়। তার কারণ এটা অনেকটা কিরকম, ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে যে ওই গাড়িতে দুটো ধাক্কা লেগেছে, ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, কিছু লোক এসে আরো উস্কোচ্ছে, কিছু কিছু লোক এসে বলছে আরে হাত থাকতে মুখ কেন, দুটো থাপ্পড় মারুন। এইসব করতে করতে আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন, আমার এই কাকা পুলিশ কমিশনার বলছে আরে আপনি আমার মামা এমএলএ, এইসব করতে গিয়ে এমন মারামারি শুরু হয়ে গেল, রক্তারক্তি হয়ে গেল। তো এইভাবে মানে এটাই কিন্তু এসক্যালেশন। এটা কি যুদ্ধের পরিভাষা? এসক্যালেশন। এসক্যালেশন, প্রণববাবু একটা দারুণ কথা বলতেন যে ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম। অনেক সময় ঘটনা, হ্যাঁ, তার একটা গতি প্রবাহ থাকে। সেই ঘটনাটা আরো আর একটা ঘটনাকে মানে একটা বিলিয়ার্ডের যেরকম বলে ঠোক্কর লেগে লেগে গর্তে পড়ে যায়, ওইটা কিন্তু বেড়ে যায়। আমার মনে হয় এইটা একটা স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ততার তত্ত্ব আছে, যে কারণে নিয়ন্ত্রিত যুদ্ধ তাতে স্বতঃস্ফূর্ত থাকে না, যুদ্ধের কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা থাকে। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় যেটা প্রশ্ন নিয়ে বলছো সেটা হচ্ছে যে পাকিস্তানটা ছোট, কিন্তু পাকিস্তানের মধ্যে 4 রকমের পাকিস্তান আছে। তার কারণটা হচ্ছে একটা পাঞ্জাব প্রদেশ, সেটা খুব বিস্তৃত প্রদেশ, এবং পাঞ্জাবে মুসলিম লীগ, অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ যেটা নওয়াজ শরীফ, তারা অনেক ট্রেড ফ্রেন্ডলি, তারা অনেক ব্যবসা বাণিজ্য, তারা নিজেরা ব্যবসা করে। নওয়াজ শরীফের 2 ছেলে, একটা আমেরিকায় থাকে একটা লন্ডনে থাকে, তারা ব্যবসাটাকেই সবথেকে গুরুত্ব দেয়। সুতরাং এটা একটা দিক। ওই এরিয়াটাতেও চাষবাস, ব্যবসা, এবং ভারতের সীমানা পাঞ্জাব, পাঞ্জাব দুটো পাঞ্জাব আছে। কিন্তু আবার বালুচিস্তান সম্পূর্ণ চরিত্র আলাদা, সেখানে কিন্তু প্রচুর খনিজ সম্পদ আছে, অথচ বালুচদেরকে ওরা নিজেদের লোক বলে মনে করে না, ওদের একটা আলাদা বিচ্ছিন্নতা আছে। এই বালুচ বিচ্ছিন্নতা থেকে আমাদেরও যেরকম উত্তর পূর্বাঞ্চলে অনেক সময় হয়েছিল, যে একটা বালুচ বিচ্ছিন্নতা সেখানে তৈরি হয়েছে, যে আমার খনিজ, যেটা ঝাড়খণ্ডেও হয়েছে, নকশালরা কেন বেড়েছে, যে আমার এত খনিজ পদার্থ আছে, অথচ আমি সেই খনিজ পদার্থের অধিকারী নয়, সেটা অভিজাত বড় লোকরা। আর এদিকে আমার গরিব মানুষরা, ওখানে সব থেকে বেশি দরিদ্র, তারা পাঞ্জাব প্রদেশের থেকেও বেশি বালুচ প্রদেশের মানুষ গরিব। সুতরাং অথচ করাচিতে বালুচের কাছেই সেখানে একটা বিরাট বড় লোক, সেটা একটা ওখানকার বাণিজ্যিক, আমাদের যেরকম বম্বে সেরকম হয়ে রয়েছে। তো সুতরাং আফগানিস্তানের বর্ডার আছে, ইরানের বর্ডার আছে, বালুচ আছে, হ্যাঁ, এই যে আবার ইসলামাবাদটা একটা পলিটিক্যাল সিটি, সম্পূর্ণ সেখানে একটা এলিট অভিজাত বড় লোকরা থাকে। সুতরাং পাকিস্তানের মধ্যে অনেকগুলো পাকিস্তান আছে, যেগুলোর সাথে আর একটা এই যে লারকানা প্রদেশ, এবং সেখানে সমস্ত মানুষের খাওয়া দাওয়া চরিত্র সব আলাদা। তো আমার যেটা মনে হয় যে পাকিস্তান ছোট হলেও পাকিস্তানের মধ্যে গণতন্ত্র, সাম্য, এগুলোর এত অভাব হয়ে গেছে, মধ্যবিত্তও নেই ওখানে, একদম হয় খুব ধনী নয়তো খুব গরিব। একটু একটু মানে মধ্যবিত্ত তৈরি হয়েছিল, কিছু আইনজীবী, কিছু সাংবাদিক, কিছু লেখক, এখন সেটাও ক্রমশ নষ্ট হয়ে গেছে। তার ফলে দেশটার মানে আর্থিক উন্নয়ন দরকার। এবং সেনা এলিটরা বলছে, জেনারেল বাজওয়া যখন লাস্ট ছিলেন এর আগে, মুনিরের আগে, উনি তো অবসর নেওয়ার আগে আমেরিকায় গিয়ে বলেছিলেন যে আমি ভারতের সাথে আলোচনা করতে চাই, কারণ আমার ডিফেন্সেরও ইকুইপমেন্ট সব পুরনো হয়ে গেছে, এখন নতুন করতে গেলে ডিফেন্স রিফর্ম করতে হবে, তার জন্য টাকা দরকার। সুতরাং এখন যুদ্ধ ফুদ্ধ নয় বাপু, এখন ভারতের সাথে শান্তি করে আগে আমার ডিফেন্সটাকে বাড়িয়ে নাও, দরকার হলে ভবিষ্যতে আমরা যাতে আবার যুদ্ধ করতে পারি। সুতরাং এগুলো সবই ভুলে গিয়ে পাকিস্তান অদ্ভুত ভাবে একটা অসময় একটা মানে করে ফেলেছে, অ্যাডভেঞ্চারিজম করে ফেলেছে। জয়ন্তদা, আমরা আলোচনা প্রায় শেষের পর্যায়ে, শুধু একটা জিনিস আপনাকে জানতে চাই যে এর পরে কি হতে পারে? ডিজিএমওর পর যে আলোচনা হবে, এরপরে কি ওয়ারটা কি কন্টিনিউ করতে পারে, নাকি এই জায়গাতে যুদ্ধবিরতি থাকবে, বা এরপরে ভারতের যে আর্থিক অবস্থা কি দাঁড়াবে, পাকিস্তানের আর্থিক অবস্থা দাঁড়াবে কি দাঁড়াবে, পৃথিবীর বিশ্ব রাজনীতিতে এর কি প্রভাব পড়বে, ভারতের কি প্রভাব গিয়ে পড়বে? না, ভারত যুদ্ধ করতে চাইবে না বা চাইছে না। ভারত যদি যুদ্ধ করতে চাইতো তাহলে কদিন আগে সার্ক টাকে তো বাতিল করতে পারত।
ইসলামাবাদ তো হোস্ট ছিল। একজন সার্কের একটা দেশ বাতিল করলে গোটা সার্কটা অচল হয়ে যায়। অটল বিহারী বাজপেয়ী করেছিল কার্গিল যুদ্ধের পরে, ইসলামাবাদের যখনই সার্ক হওয়ার কথা ছিল, একটা বছর স্কিপ করে পরের বছর বাজপেয়ী গেলেন, আমি গেছিলাম, সেই জন্য আমার মনে আছে। সার্ক একটা রাষ্ট্র, তাতে হয় কি অন্য প্রতিবেশী রাষ্ট্রগুলো আরো বিরক্ত হয়, রেগে যায় যে তোমাদের ঝগড়ার জন্য, বাইল্যাটারাল ঝগড়ার জন্য গোটা সার্ক সামিটটা বানচাল হয়ে যায়। সেইটা ওরা করতে চায় না। আমরা কিন্তু সার্কের, কেননা অন্য দেশগুলোর উপরে চায়নার ইনফ্লুয়েন্স বাড়ছে, তো মায়ানমার বলো, মালদ্বীপ বড়, বাংলাদেশের অবস্থা তো অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, ভুটান, নেপাল, সুতরাং আমরা খামোখা সার্কটাকে ডিস্টার্ব করতে চাইছি না, আমরা বিমস্টেকটাকে ডিস্টার্ব করতে চাইছি না। আমরা কি করলাম, সার্কে আমাদের ফরেন সেক্রেটারি সে গেল, বাইল্যাটারাল টক করছি না, কিন্তু পাকিস্তানকে বাদ দিয়ে তো হচ্ছে না। এসসিও করেছি, G20 আগে তো আমেরিকা চাইনি যে সাংহাই কোঅপারেশনের বৈঠক হোক, ইন্ডিয়া তখন হোস্ট ছিল, তো চায়না কি আসেনি? চায়না এসছে, পাকিস্তানের বিল্লাল এসছিল। আমরা বাইল্যাটারাল করিনি, কিন্তু আমরা দরজাটা একদম বন্ধ করে দিইনি। সুতরাং আমার মনে হয় যে আমাদের দিকে এই অ্যাপ্রোচটাই থাকবে। আমরা ইউনুসের সঙ্গেও তো মোদি বৈঠক করেছেন, বিমস্টেকের সাইড লাইনটা। সুতরাং আমাদের দিকটা কিন্তু নন এনগেজমেন্ট নয়, কিন্তু যেটা এবার হলো সেটা হচ্ছে যে ওই যাকে বলে না, একটা কথা আছে না যে সিঁদুরে মেঘ দেখে সবসময় একটা আশঙ্কা থাকে। তো পাকিস্তান যেরকম ভাবে বিশ্বাস ভঙ্গ করছে, তাদের সদিচ্ছাটা কতটা সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং একজন কূটনীতিক বলেছিলেন যে ভারত পাকিস্তান সম্পর্কটা একটা তৈলাক্ত বাঁশে একটা বাঁদরের ওঠানামা, সুতরাং ওটা আজকেই কবি খুশি কবি গম। সুতরাং এটা অনেক ভালো যে আমি একদিকে কূটনৈতিক দৌত্য করব, কিন্তু আমার ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টটাকেও একইভাবে আমাকে কিন্তু প্রিপেয়ার্ডনেস, যেটা ডিফেন্সের পরিভাষায় বলে যে আর্মি প্রিপেয়ার্ডনেস, সেই মানে যে কোনো সম্ভাবনার জন্য প্রস্তুত থাকা, সেটা অনেক মাত্রায় বেড়ে যাবে বলে আমার মনে হয়। এবং সমর সম্ভারও কিন্তু ভারত এরপর বাড়ানোর চেষ্টা করবে। চায়নার সাথে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করলেও চায়নাকে বোঝাতে খুব কঠিন। তার ফলে চায়না ঠিক কি চাইছে, এবং কেননা এই মুহূর্তে চায়নারও কিন্তু ভারতকে দরকার, কেননা ট্রাম্পকে আইসোলেট করতে গেলে বাণিজ্যের যে ট্যারিফ পলিসি, সেটার জন্য সেখানে পুতিন শুধু নয়, ইউরোপের দেশগুলো আছে, সেখানে ভারতকেও সঙ্গে নিয়ে চীন চাইছে ট্রাম্পকে মোকাবিলা করতে। কিন্তু তার মানে এই নয় যে চীন পাকিস্তান অক্ষটাকে অস্বীকার করছে, বড় বিবৃতি দিয়ে বলে দিয়েছে যে পাকিস্তান কত বড় বন্ধু। সুতরাং আমাদেরকে মানে ওই সাবধানের সঙ্গে চলতে হবে। জেন দীক্ষিত একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেটা হচ্ছে চায়না নিয়ে বলেছিলেন, আমার মনে হয় ওটা পাকিস্তান সম্পর্কেও প্রযোজ্য, মানে আমি লিবার্টি নিচ্ছি একটু। সেটা উনি বলেছিলেন যে ওই গার্ডেনে ওই স্টিক অ্যান্ড স্নেক অর্থাৎ বাগানে তোমাকে গাছের পরিচর্যা করতে হবে মালিকে, কিন্তু ওই গাছের মধ্যে সাপ আছে সেটা জেনে একটা স্টিক হাতে নিয়ে মালিকে বাগানের পরিচর্যাটা করা উচিত। এটাই মনে হয় আমাদের এখন পাকিস্তান সম্পর্কে এই অ্যাপ্রোচটা নেওয়া প্রয়োজন, যেটা জেন দীক্ষিত চীন সম্পর্কে বলেছিল। অনেক ধন্যবাদ জনদা, এতক্ষণ আমরা শুনলাম আপনার বিশ্লেষণ, শুনলাম আন্তর্জাতিক স্তরে বিশ্লেষণ শুনলাম। আমরা পরে আবার পরিস্থিতির উপর আমরা নজর রাখছি, আমরা পরে আবার আপনার বিশ্লেষণ শুনবো, আপনার বিশ্লেষণ দেশবাসী শুনে আমরাও শুনবো, আমরাও আপনার সাথে কথা বলবো।